করতে হচ্ছে নাকি হচ্ছে না? আচ্ছা, এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট। এটা হলো অ্যাসাইনমেন্ট 3। আমাদেরকে আজকে এই কাজগুলো শিখতে হবে, হ্যাঁ। আজকে আমরা ইফ শিখবো, অনেক বড় একটা জিনিস ইফ। ইফ দিয়ে আমরা আজকে শুরু করবো। আজকে ক্লাস মিস দিলে একটু প্রবলেম আর কি। আমি একটা নোটিফিকেশন দিয়ে দিই যে ক্লাস শুরু হয়েছে। স্যার, আমাদের যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এইগুলাই? না, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে না, আমি বলছিলাম যে একটা ইয়ার করতে হবে। লাস্টের দিন আমরা একটা পরীক্ষা নিব। জি স্যার। স্যার, শুধু কি লাস্টের দিনেই পরীক্ষা হবে? এর মাঝে কি কোনো না, কিছু হবে মানে আবার পরীক্ষা? আমি আমি বলতেছি শুধু এক্সেলের একটা ছোট্ট একটা পরীক্ষা নিব আমি। আহ, শুধু স্যার, এক্সেলের। সবগুলোর ওপরে কি শেষে একটা পরীক্ষা হবে, না শুধু হ্যাঁ এক্সেলে? হ্যাঁ, সবগুলোর এক্সেলে উপরে আবার একটা পরীক্ষা বলা। শুধু শেষেই হবে? না না, আমি বৃহস্পতিবারে অথবা বুধবারে আপনাদের এক্সেলে একটা পরীক্ষা নিব। আর সবার লাস্টে আহ, আপনাদের একটা ফাইনাল টেস্ট হবে। এই 20 দিনে যা পড়ছেন সবকিছুর উপর একটা ফাইনাল। আচ্ছা, আমরা শুরু করি। একটু উপরে একটা সেল ফাঁকা রাখলাম, হ্যাঁ। ফাঁকা রেখে আমরা একটু টাইপ করা শুরু করে দিই। নেম ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। ওকে। এরপরে টোটাল, ম্যাক্স, মিন, এভারেজ। নেম জাকির 350। জাকিরের পর কি? মেহেদি, কামাল, লাল মিয়া, গোলাম, হাবিব, হামিদ, ইউসুফ, রহিম। 350-এর পর হচ্ছে 390। এই হলো আমাদের ডাটা, হ্যাঁ। এখন আমাদের টোটাল বের করতে হবে। জাকির এইগুলা টোটাল কত পাইছে সেটা আমাদের বের করতে হবে। এইটা বের করার জন্য আমরা আজকে সাম ফাংশনটা শিখবো, গতকাল সেটা হয়নি। সাম ফাংশনটা আমরা আজকে শিখবো, ঠিক আছে। দেখেন সাম ফাংশনটা কিভাবে লাগে। ইকুয়াল, আমাদের এখানে কাজ কি, টোটালের মধ্যে আমরা বের করব হচ্ছে, টোটালের মধ্যে কি বের করব? জাকির, এইখানে এই সবগুলা জাকিরের সবগুলা নাম্বার যোগ করলে কত আসে, যোগ করা লাগবে, তাই তো? তাহলে যোগ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা হলো বিষয়।
যোগ করার সময় আমরা যেটা করব, দিব হচ্ছে একটা ফাংশন ইকুয়াল SUM, সাম ফাংশন বলা থাকে। এই সাম ফাংশনের এই লেখার উপর একটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা গতকাল কাউন্ট ফাংশনে দেখছিলাম রেঞ্জ সিলেক্ট করব, রেঞ্জ। এই প্রথম সংখ্যা থেকে ক্লিক করে ধরে রাখবো, তারপরে ডান দিকে এইভাবে আগাতে থাকবো, আগায় ব্র্যাকেট শেষ করবো। এটা হলো সাম ফাংশন। ঠিক আছে, সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ ফাংশন হচ্ছে সাম ফাংশন। একই রকম এটাকে এখানে একটা ডাবল ক্লিক করবো, তাহলে সবার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। সাম ফাংশন বুঝতে পারছি? এটা হলো অ্যাসাইনমেন্টের শিট। হ্যাঁ, আমাদের টোটাল, ম্যাক্স, মিন, এভারেজ, এই চারটা ফাংশন দেখি। এই চারটা ফাংশন দেখেও যদি ব্রেক দিয়ে দেয় তাহলে ব্রেক দেওয়া সম্ভব, আর কি নাহলে সম্ভব না। সাম ফাংশন, এরপরে ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে এইখানে যত নাম্বার আছে এই নাম্বার গুলোর মধ্যে সর্বোচ্চকে, সর্বোচ্চ, সর্বোচ্চ মানে হচ্ছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম বের করার ফাংশন নাম হচ্ছে MAX, ম্যাক্স। ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে আপনি ম্যাক্স ফাংশনের মধ্যে কতগুলো নাম্বার দিবেন, এই নাম্বার গুলোর মধ্যে সবচেয়ে বড় যে নাম্বার তাকে সে শো করবে। ম্যাক্স এর কাজ হচ্ছে আপনি এই ফাংশনের মধ্যে যতগুলো সংখ্যা দিবেন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় যে সে তাকে শো করবে, বাকিগুলাকে কিন্তু শো করবে না। তাহলে আমরা ম্যাক্স ফাংশনের মধ্যে কাকে দিতে চাই? জাকিরের এই প্রথম নাম্বার 350, 390, 350, 290, 350, 390, এই ছয়টা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা জাকিরের জন্য সেটাকে বের করতে চাই। তাহলে আমরা এইভাবে রেঞ্জ সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করলাম, শেষ করে একটা এন্টার দিলাম। এবং এই একই কাজ সবার জন্য প্রযোজ্য, যার জন্য এখানে কালো প্লাস আসার পরে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে পুরোটা চলে আসলো। ঠিক আছে, একই রকম মেন ফাংশন। মেন ফাংশন মানে হচ্ছে মিনিমাম দিবে আমাকে, মিনিমাম। মিনিমাম কত? মেন ফাংশনে লিখতে হচ্ছে MIN, তারপরে এখানে একটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এর মধ্যে আপনি কতগুলো সংখ্যা দিবেন, এই সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যাকে, সেই সংখ্যাটা হচ্ছে মেন ফাংশন আমাদেরকে ফলাফলে দেখায়। মানে আপনি যদি এখানে জাকিরের যে সংখ্যাগুলো আছে 350, 390, 350, 290, 350, এই সংখ্যাগুলো দেন, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে জাকির সবচেয়ে কম পাইছে, মানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেটা সে রিটার্ন করবে। তাহলে আমরা এই সংখ্যাগুলো দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন হচ্ছে 290, আর এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কত? 390। এই দুইটা জিনিস কিন্তু সুন্দর করে শো করছে। বুঝতে পারছি কিনা দেখেন। আগে এটা স্যার ওই বুঝতে যে হবে। নিচের গুলা কেমনে আনলেন, উপরেরটা বের করার পর ওইটা আর কি আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, এটা হলো আপনি যখন সূত্রে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে দেখেন এই যে এখানে একটা ছোট্ট করে একটা ডট আছে, গতকাল বলছিলাম একটা ডট দেখা যায় ছোট্ট করে, এই যে নিচের কর্নারে। জি স্যার, দেখা যায়। এই ডটের উপর কার্সারটা নিবেন, ধরেন এইগুলো সব ডিলিট করে দিলাম। এই যে সূত্র আপনি লিখছেন, সূত্র লেখা শেষ, এন্টার দিছেন, আপনি ম্যাক্সিমাম পাইছেন। তারপরে আবার এই উপরের সেলটা ক্লিক করবেন, ক্লিক করে জি এই স্যার, করতে পারছি। ছোট্ট ডটের উপর যখন আসবে তখন এই যে দেখবেন কালো একটা প্লাস আসবে। কালো প্লাস আসার পরে এখানে একটা ডাবল ক্লিক করবেন, মাউস থেকে লেফট ক্লিকটা দুইবার দ্রুত প্রেস করবেন, ডাবল ক্লিক, তাহলে চলে আসবে। একই রকম মিনিমামের ক্ষেত্রেও একটা ডাবল ক্লিক, মিনিমাম চলে আসবে। করতে পারছেন? জি স্যার, জি স্যার, করতে পারছি। আচ্ছা, এভারেজ, এভারেজ মানে কি? গড়। গড়, তাই না? সবগুলো গড়। এভারেজ মানে হচ্ছে গড়।
তাহলে ইকুয়াল এভারেজ, কি এভারেজ মানে হচ্ছে গড়, AVERAGE, এভারেজ বানানটার জন্য ভুল না হয়, বানান ভুল দিলে কিন্তু এই সাজেশন আসবে না। ডাবল ক্লিক করলাম। এভারেজ ফাংশনের কাজও একই রকম। এখানে আপনি কতগুলা নাম্বার দিবেন, যে নাম্বারগুলো দিবেন সেই নাম্বারগুলার গড় আপনাকে দিবে, গড়। তাহলে আমরা দেখতে চাই জাকির এই সংখ্যাগুলোর গড় কত, জাকির যে সংখ্যাগুলো আছে শুধুমাত্র এই সংখ্যাগুলোর গড় কত। সংখ্যাগুলো সিলেক্ট করে এন্টার দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে এই যে গড় দেখেন। এবং এই একই সূত্র সবার জন্য প্রযোজ্য, যার জন্য আমরা এখানে কালো প্লাস আসার পর একটা আউট। ঠিক আছে, এই হলো কাজ। বুঝতে পারছি, দেখেন একটা সৌন্দর্য দেখেন, এখানে সাম ফাংশন, ম্যাক্স ফাংশন, মেন ফাংশন, এভারেজ ফাংশন, চারটা ফাংশনে কিন্তু একই রকম, তাই না? সবগুলো শুধু আমরা রেঞ্জ দিচ্ছি, রেঞ্জ দিচ্ছি, আর সে রেঞ্জ নিয়ে কাজটা ভিন্ন করতেছে। সাম ফাংশন যোগ করতেছে, ম্যাক্স ফাংশন সর্বোচ্চ বের করতেছে, মেন ফাংশন সর্বনিম্ন বের করতেছে, আর এভারেজ ফাংশন কি করতেছে, গড় করে দিচ্ছে, গড়। তাহলে এই চারটা ফাংশনের কাজ কিন্তু এক, মানে চারটা ফাংশন দেখতে একই রকম, নামগুলো আলাদা কিন্তু দেখতে একই রকম। এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে, মানে ভিন্নতা নাই কোনো। ওই আপনি নাম লিখবেন তারপরে রেঞ্জ দিবেন, নাম লিখবেন তারপরে রেঞ্জ দিবেন, এইটা হলো বিষয়, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারছি এই চারটা। জি স্যার। স্যার আর টোটালের সূত্রটা আর একবার বলেন তো। টোটালের সূত্র হচ্ছে সাম, সাম দিয়ে স্যার আপনি একটা কোশ্চেন, দেখবেন। একটা কোশ্চেন করা যাবে স্যার? হ্যাঁ, কেন করা যাবে না? স্যার এই যে ম্যাক্স অথবা মিন যেটা দেখালেন, ম্যাক্স এর ক্ষেত্রে যদি সেম ভ্যালু মানে সে পায়, তখন সে কোনটাকে আগে দেখাবে? ফর সে 390, যদি ওই যে ম্যাক্স যেটা আসছে 390 যদি 3 বার থাকতো, হুম। তাহলে সে কোন 90টাকে দেখাইতো? আহ এইটা তো আসলে আপনি সার্চ করতেছেন না। যখন আপনি সার্চ করবেন, সার্চ করতে গেলে আপনার পজিশনটা ইম্পর্টেন্ট। আপনি একটা জিনিসটা সার্চ করতেছেন, একই জিনিস 3 বার আছে, তাহলে আপনি আসলে চাচ্ছেন যে নিচেরটাকে আমি দেখতে চাই। যখন আপনার এই কথাটা হচ্ছে সার্চ করার জন্য প্রযোজ্য, যখন সার্চ হবে তখন এটা প্রযোজ্য। কিন্তু ম্যাক্স বের করার সময় সে আসলে দেখবে ম্যাক্স কোনটা। যদি সে দেখে প্রথমটাই ম্যাক্স, তিনটা তিনটা একই জিনিস 3 বার আছে, তাহলে প্রথম যেটা আছে সেটাকেই সে নিবে। নর্মালি আমরা যখন তুলনা করি, ধরেন আপনার উপর থেকে নিচে আপনি সংখ্যাগুলো তুলনা করতেছেন, একটা সংখ্যা উপরে আছে বড়, সেই জিনিসটাই নিচে আবার রিপিট হচ্ছে, তাহলে এই বড়টা তো কখনো রিপ্লেস হবে না। কারণ রিপ্লেস করতে গেলে তো তার থেকে বড় সংখ্যা আপনার আনতে হবে, তার থেকে সমান সংখ্যার জন্য সে কখনোই ম্যাক্সিমামটা রিপ্লেস করতে পারবে না। তো আপনি প্রথম যেটা বড় পাবেন সেটাকে সে ধরে নেবে, যদি ওই বড় সংখ্যাটা একাধিকবার আপনার লিস্টে আসে। ঠিক আছে, ধন্যবাদ। আর কোশ্চেন আছে কোনো? যদি কোশ্চেন না থাকে আমরা একটু ব্রেক দিব না, আমাদের 10 মিনিটের ব্রেক পাবেন। স্যার আর কোনো কোশ্চেন নাই? পাঁচটা, আমরা 4:55-তে আসবো, 4:55-তে ক্লাস শুরু করবো। স্যার 5টা পর্যন্ত দিলে বেটার হয় আর কি। না, আমাদের যেহেতু আজকে একটু চাকরি বাকরি কেউ করতেছেন নাকি, চাকরির পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন, কেউ আছেন? স্যার আপনি 1 নাম্বার সারি স্পেস দিয়েছেন, আমরাও যদি চাই ওইটা কালকে দেখে দিলেন, ওইটা কিভাবে দিব? এই যে এটা 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 কি, জি স্যার। এটা জাস্ট আমি সেকেন্ড রো থেকে লেখা শুরু করছি, আর কিছু না। অথবা যদি করতে চান, এই যে 2-এর উপর ক্লিক করে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে ইনসার্ট, তাহলে এই যে আর একটা রো চলে আসবে উপরে। আবার এটা আমার অতিরিক্ত হয়ে গেছে, এটার উপর ক্লিক করে ডিলিট। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কি করব এখন হচ্ছে, আমাদের এটার কাজটা হয়ে গেছে, আমাদেরকে এখন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ইফ শিখতে হবে, ইফ। আজকে আমরা ইফ শিখবো। যারা আজকে ক্লাস মিস করতেছেন তাদের জন্য ক্লাস করা কঠিন হয়ে যাবে আর কি। হুম, আচ্ছা।
ইফ শিখতে হবে। ইফ ইফ মানে হচ্ছে শর্ত, হ্যাঁ। ইফ মানে কি? ইফ মানে হলো শর্ত। আমরা একটু শেয়ারে দেব, শেয়ারটা একটু অফ করে নতুন একটা শেয়ার। দেখা যায় এটা? হোয়াইট বোর্ড দেখা যায়? এই লেখা দেখা যাচ্ছে? সালাম আলাইকুম স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন, এক্স জি আমাদের স্যার। এক্সেলে যে ইফ লিখতে হয়, এক্সেলের ইফ লেখার আপনার স্ট্রাকচার বা ফরম্যাট হচ্ছে এরকম। আগে একটা ইকুয়াল দিতে হয়, আগে একটা ইকুয়াল দিতে হয়, ইকুয়াল দিয়ে ইফ, ইফ দিয়ে একটা ব্রাকেট, এখানে থাকে এখানে লিখতে হয় লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট, তারপর একটা কমা, লজিক্যাল টেস্ট শেষ হলে একটা কমা, তারপরে দিতে হচ্ছে এই লজিক্যাল টেস্টের ভ্যালু যদি ট্রু হয়, এই লজিক্যাল টেস্টের যে ভ্যালু, এই ভ্যালু যদি ট্রু হয় তাহলে আপনি কি লিখতে চান সেটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু, এখানে লিখতে হবে। ভ্যালু ইফ ট্রু লেখা শেষ হইলে একটা কমা, তারপরে দিবেন হচ্ছে হ্যাঁ ভ্যালু ইফ ফলস দিবেন। ভ্যালু ইফ ফলস দিবেন, ওকে। এটা হলো আপনার ইফের স্ট্রাকচার। এরকম তাহলে একটা ইফের কয়টা পার্ট? তিনটা পার্ট। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। ঠিক আছে? এই তিনটা পার্ট নিয়ে একটা এক্সেলের ইফ গঠিত। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবেন, নাহলে কিন্তু আর সামনে আগাতে পারবেন না। জি স্যার। আহ, তাহলে আমরা বলতেছিলাম আপনার এই লজিক্যাল টেস্ট, এই লজিক্যাল টেস্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন আমরা দেখবো, আস্তে আস্তে দেখবো। বিভিন্ন ধরনের কন্ডিশন এখানে ব্যবহার করা হবে। ঠিক আছে? এই প্রত্যেকটা কন্ডিশন বা লজিক্যাল টেস্টের আউটপুট হয় দুইটা। আউটপুট হইতে পারে দুইটা, হয় দুইটা না, হইতে পারে। প্রত্যেকটা লজিক্যাল টেস্টে আউটপুট হইতে পারে দুইটা, হয় ট্রু না হলে ফলস। ঠিক আছে? হয় ট্রু হবে না হলে ফলস হবে, এর বাইরে কোনো কিছু হবে না। তবে এর বাইরে কোনো কিছু হবে না। তাহলে এটা কিরকম? এটা কিরকম হয়? ধরেন আপনার কাছে কন্ডিশন গুলো কিরকম হয়। ধরেন এখানে একটা এজ বলা আছে, এজ, এজ এর ডাটা আছে এখানে, বয়স। ঠিক আছে? আর এইখানে আপনাকে লিখতে হবে ভোটার নাকি নন ভোটার। ঠিক আছে? কাজ বুঝতে পারছি? আপনার এখানে কয়েকটা বয়স আছে। এখন এই বয়সের উপর ভিত্তি করে আপনাকে বলতে হবে তিনি ভোটার নাকি নন ভোটার। এখন বলেন তো ভোটার হওয়ার শর্ত কি?
বা কন্ডিশন কি? স্যার ওই যে 18 বছর হতে হবে। হ্যাঁ, তাহলে আপনি দেখবেন 18 বছর। এই যে বয়স, এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 কিনা, বুঝতে পারছি? এই জি তো, স্যার। এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18 কিনা। তাহলে এই যে কাজটা আপনি চেক করতেছেন, এটার উপর ভিত্তি করেই তো আপনি বলতেছেন তিনি ভোটার কি ভোটার না, তাই না? জি স্যার। তাহলে এই জিনিসটাকে আমরা বলবো কন্ডিশন বা লজিক্যাল টেস্ট, বুঝা গেছে? যার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন ফলাফল কি হবে, সেটাকে আমরা বলবো লজিক্যাল টেস্ট বা কন্ডিশন। তো ইফ ইফ নিয়ে কাজ করতে গেলে আপনার সবার প্রথম খুঁজে বের করতে হবে লজিক্যাল টেস্টটা কি হবে। এখন ধরেন এই এজের জায়গায় ধরেন আমি কত দিব, 10। এজের জায়গায় দিব কত, 10। তাহলে এই যে এটা কি একটা তুলনা না, একটা তুলনা। এটা মানে কি 10 18 থেকে বড় অথবা সমান। এই তুলনাটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল। ভুল থাকলে আমরা বলবো এই লজিক্যাল টেস্টের আউটপুট হচ্ছে ফলস। যদি ঠিক হয় তাহলে আমরা বলবো এই লজিক্যাল টেস্টের আউটপুট হচ্ছে কি, ট্রু। বুঝা গেছে? তাহলে এইখানে যদি ভুল হয় তাহলে সে আসলে কি হবে, ভোটার না নন ভোটার? ফলস। হ্যাঁ, সে হবে নন ভোটার, তাই তো, NV। জি কারণ কি, কারণ হচ্ছে এই লজিক্যাল টেস্টটা ভুল। এই 10 এই ডাটার জন্য, এই এসটার জন্য এই লজিক্যাল টেস্টটা ভুল হয়েছে। লজিক্যাল টেস্ট ভুল হওয়া মানে হচ্ছে ফলস। আর এই ফলস হওয়ার কারণে আমরা মুখে মুখে বুঝতেছি এখানে কি হবে, নট ভোটার হবে, তাই তো, নন ভোটার। তাহলে আপনাকে ইফে এটা কিভাবে কনভার্ট করতে হবে? ইফে কনভার্ট করবেন এইভাবে যে আপনাকে এই লজিক্যাল টেস্টের এখানে আপনাকে এই কন্ডিশনটা লিখে দিতে হবে। কি লিখবেন? ওই যে এখানে নাম কি, এখানে একটা সেল অ্যাড্রেস থাকবে, ধরেন এটা বি, এটা এ, এটা বি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এরকম সেল থাকে না, কলাম আর রো অ্যাড্রেস, এগুলো তো থাকে নাকি? জি স্যার। প্রত্যেকটা কলামের নাম থাকে ABCD, এরকম কিছু একটা। রো গুলার নাম থাকে 1 2 3 4। তাহলে আপনাকে এখানে লজিক্যাল টেস্ট লিখতে হবে 10। 10 এর অ্যাড্রেস কি? 10 এর অ্যাড্রেস এখানে কি হবে বলেন তো? A2, A2 গ্রেটার দেন ইকুয়াল টু 18 কিনা, ঠিক আছে? এই 10-এর জি বদলে স্যার। কি লিখলাম, A2 লিখলাম। A2 গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল টু 18 কিনা, এটাই আপনার লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট শেষ, তারপর একটা কমা লিখতে হবে, কমা দিতে হবে। লজিক্যাল টেস্ট শেষ হলে কি দিব, কমা দিব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এই যে বলছিলাম প্রত্যেকটা লজিক্যাল টেস্টের দুই ধরনের ফলাফল হয়, ট্রু না হলে কি হয়, ফলস। তো A10 এর জন্য কি আসছিল, ফলাফল কি আসছিল? 10 এর জন্য এই ফলাফলটা কি, ফলস। ফলস। মানে আমাদের তুলনাটা ভুল ছিল, তুলনা ভুল থাকলে লজিক্যাল টেস্টে আউটপুট আসে ফলস। তাহলে এই যে এখন আপনাকে দেখাইতে হবে নন ভোটার, এই নন ভোটারটা আপনি কোথায় দেখাবেন? নন ভোটারটা দেখাবেন হচ্ছে এই যে ভ্যালু ইজ ফলস এর এখানে। ভ্যালু ইজ ফলস অর্থাৎ আপনার এই লজিক্যাল টেস্টটা যদি ফলস হয়ে যায়, আউটপুট ফলস হয়, তাহলে আপনি কি ভ্যালু দেখাতে চান? আমি ভ্যালু দেখাতে চাই হচ্ছে NV, নন ভোটার। তাহলে আপনি এই জায়গাটায় আসলে লিখে দিবেন, এই জায়গাটায় একটা ডাবল কোটেশনের ভিতরে লিখে দিবেন NV। ঠিক আছে? এর স্যার ওখানে আগে ভ্যালু লিখতে হবে না? আগে, বলতেছি যে ওই যে এনভি লিখবো শুধু, নাকি সামনে ওই যে ভ্যালু ইফ এটা লিখতে হবে? না না না, ওই ভ্যালু ইজ ফলস এইটার বদলে ওইখানে আপনি যা দেখতে চান সেটা লিখবেন ওইটার বদলে। এই কথাগুলো লেখা হচ্ছে পজিশন বোঝানোর জন্য, আর কিছু না। এগুলো লেখা লাগবে না, ভ্যালু ইজ ট্রু, ভ্যালু ইজ ফলস, এগুলো লেখা লাগবে না। ওই পজিশনে যে আপনাকে ভ্যালু ইজ ফলস এর ওইখানে যে আপনি কন্ডিশন ফলস হলে যা দেখতে চান সেটা লিখে দিবেন, এটা বোঝানোর জন্য। জি স্যার, তাইলে ট্রু এখানে কি ভি লিখবো? ট্রুর এখানে ভি লিখবেন, হ্যাঁ, ওই দিকে আমরা যাচ্ছি। এরপর আমরা আর একটা ডাটা নেই, ডাটাটা হচ্ছে 20।
এই তুলনাটা ঠিক না ভুল? এই তুলনা, এটা ঠিক। এটা ঠিক আছে। তুলনা ঠিক থাকলে জি আমার স্যার, লজিক্যাল টেস্টে আউটপুট কি হয়? আউটপুট ট্রু হবে স্যার। ট্রু হয়, হ্যাঁ ট্রু হয়। আউটপুট ট্রু হইলে আমরা আসলে এই যে ভ্যালু ইজ ট্রু, এটা, এই ভ্যালু ইজ ট্রু এখানে আমরা এই আউটপুট ট্রু হইলে যা দেখতে চাই সেটা লিখে দেবো। আউটপুট ট্রু হইলে আমরা কি দেখতে চাই এখানে? ভোটার ভি। ভি দেখতে চাই। তাহলে ভি। ভ্যালু ইজ ট্রু এখানে আমরা লিখে দিব, এই কথাটা মুছে দিব, মুছে দিয়ে এখানে আমরা লিখে দিব হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে ভি লিখবো, ভি। ঠিক আছে? তাহলে একই রকম 35, 35-এর জন্য কি হবে? ভি। 35-এর জন্য আর নতুন করে ট্রু আমরা হবে স্যার। সূত্র লেখার দরকার নেই। 17, 17-এর জন্য কি হবে? এন ভি। 17-র জন্য স্যার ফলস হবে। এনভি। এন, ফলস। তাই তো? তাহলে দেখেন, যখন ভ্যালু ট্রু হয় তখন আমরা চলে যাই ভির কাছে, আর যখন লজিক্যাল টেস্টে আউটপুট ফলস হয় তখন আমরা চলে যাই এন ভির কাছে। ঠিক আছে? বুঝতে পারছি কি? এটাকে আমরা একটু সুন্দর করে জি বলি, স্যার, বুঝতে পারছি। জি স্যার। পুরো সূত্রটা, পুরো সূত্রটা আমরা আবার একটু সুন্দর করে লিখি। স্যার ওই সূত্র কি মুখস্থ রাখা লাগবে? সূত্রে, এই সূত্র তো পরিবর্তনশীল, সূত্রের ফরম্যাট মনে রাখতে হবে, কতটুকু মনে রাখতে হবে সেটা আমি এখন বলে দিব। তাহলে আমরা ভোটার নন ভোটারের সূত্রটা কেমন হবে? ইকুয়াল দিয়ে ইফ, বড় হাতের আই এফ, আগের বার ছোট হাতে লিখছিলাম, বড় হাতে লিখবেন আর কি। আমরা দেখব, মোট কথা হচ্ছে এজ, তাই না? আমরা এখন সিলেক্ট লিখলাম না, আমরা লিখবো এজ, এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18 কিনা। যদি 18 হয় তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখবো ভোটার। এটা হলো ট্রু পার্ট, তাই না? এই ভ্যালুটা ট্রু হইলে এইখানে আসবে, কমা শেষ, নট ভোটার। এই হলো আমাদের সূত্র। এইটা এইখান থেকে এইখানে আসবে, এটা হলো ফলস পার্ট। ফলস হলে এইদিকে, ট্রু হইলে এইদিকে। ওকে, এখন আপনাকে বুঝতে হবে এখানে লজিক্যাল টেস্ট কতটুকুন, কে বলতে পারবেন? লজিক্যাল টেস্ট কতটুকুন, ভ্যালু ইজ ট্রু কতটুকুন, আর ভ্যালু ইজ ফলস এটা কতটুকুন? আচ্ছা, এইটাই একটু বলতে চাচ্ছিলাম। আপনাকে মনে রাখতে হবে লজিক্যাল টেস্ট হচ্ছে প্রথম ব্র্যাকেটের শুরু থেকে প্রথম কমার আগ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে লজিক্যাল টেস্ট। ভ্যালু ইজ ট্রু কোন পার্টটুকুন, দুই কমার মাঝখানে যা লিখবেন সেটা ভ্যালু ইজ ট্রু। ভ্যালু ইজ ফলস কতটুকুন, দ্বিতীয় কমা থেকে ব্র্যাকেট ক্লোজের আগ পর্যন্ত হচ্ছে ভ্যালু ইজ ফলস কতটুকুন, ভ্যালু ইজ ফলস হচ্ছে দ্বিতীয় কমা থেকে ব্র্যাকেট ক্লোজার আগ পর্যন্ত যা আছে সেটা হচ্ছে ভ্যালু ইজ ফলস। তো এইটা আপনাকে একটু বুঝে শুনে লিখতে হবে, লেখার সময় এইগুলো একটু মেনটেন করে লিখতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার স্যার ওই এখন একটু ইয়েটা এনভির দেখাইলে উপরে কি বেটার হতো। পাওয়ার দিছেন? হ্যাঁ, এনভির উপরে কি নন ভোটার চিহ্ন উপরে কি পাওয়ার আট ওটা? না না না, আর এটা হলো ডাবল ও কোটেশন, ডাবল আচ্ছা কোটেশন, ডাবল আচ্ছা আচ্ছা। কোটেশন। এগুলো সবই ডাবল কোটেশন, হ্যাঁ। স্যার এটা এখন শিটে দেখাইলে ভালো হতো আর কি। হ্যাঁ হ্যাঁ, সিটেই যাবো, আমাদের তো সিটেই টার্গেট। তাহলে এটা কেটে দিই, হ্যাঁ। জি স্যার। আমরা নিচে কিছু ডাটা নেই, এজ,
আচ্ছা, এইখানে আমরা সত্যটা লিখবো। ইকুয়াল কি লিখবো? ইফ আইএফ লিখবেন, তাহলে এই যে ইফ ফাংশন চলে আসবে। এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে প্রথমে কি লিখতে হবে? লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি? এই যে প্রথম যে বয়স, প্রথম বয়সটা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এটা গ্রেটার দেন ইকুয়াল টু 18 কিনা। যদি 18 হয় তাহলে ভোটার, আর যদি 18 না হয় তাহলে নন ভোটার। এই হলো আপনার সূত্র। ওইটাই এখন একটু ব্রড করে লিখছি, ভোটার আর নন ভোটার। স্যার আরেকবার দেখ বলেন। আইএফ লিখবো, তাহলে ইফ ফাংশন চলে আসবে। তারপর আমরা লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে বয়স দিব, তাই না? তাহলে বয়স হচ্ছে আমার প্রথম কোনটা? এইটা 20। তাহলে 20-এর উপরে ক্লিক করব। ক্লিক করে দেখব এই বয়সটা গ্রেটার দেন ইকুয়াল টু 18 কিনা। যদি 18 হয়, এটা তো আমার কন্ডিশন, তাই না? কন্ডিশন বা লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট লেখা শেষ, তাহলে কমা। এখন কোন পার্ট শুরু হলো? এখন শুরু হলো ভ্যালু ইজ ট্রুর পার্ট। অর্থাৎ এই লজিক্যাল টেস্টটা যদি সত্য হয়, ট্রু হয়, এই তুলনাটা যদি সঠিক হয়, তাহলে আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই সে একজন ভোটার, তাই তো? ভোটার আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখলাম, ডাবল কোটেশন শেষ করলাম। তাহলে আমাদের ভ্যালু ইজ ট্রু পার্ট শেষ হইলো। ভ্যালু ইজ ট্রু পার্ট শেষ। ভ্যালু ইজ ট্রু পার্ট শেষ হলে আপনি কি দিবেন? একটা কমা দিবেন। তারপরে কি শুরু হবে? ভ্যালু ইজ ফলস এর পার্ট। এই ভ্যালু ইজ ফলস পার্ট মানে হচ্ছে আপনার কন্ডিশনটা যদি ফলস হয়, কন্ডিশনটা যদি ভুল হয়, তুলনাটা যদি ভুল হয়, বা এই কন্ডিশনের আউটপুট যদি ফলস আসে, তাহলে আপনি কি দেখতে চান সেটা লিখবেন। আমরা দেখতে চাই নন ভোটার লেখাটা আসবে। তাহলে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখে দিব নন ভোটার, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে এন্টার দিবেন। তাহলে যে দেখেন চলে আসছে। এই জিনিসটাকে আপনারা ডাবল ক্লিক করবেন, সব অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে না? ভুল নাই মনে হয় কোথাও। বুঝে গেছে? বুঝাইতে পারছি আমি? না বুঝলে আবার জি একটু বলেন। ইফ না বুঝলে জি স্যার। স্যার অন্য আরেকটা কিছু দিয়ে আরেকবার বোঝান আর কি। হ্যাঁ, আমি আরো আরো 2-3টা এক্সাম্পল দিব। এটা মোটামুটি বুঝছি তো? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, জি স্যার। এরপরে আপনাদের এক্সাম্পল হচ্ছে পাশ ফেল। পাশ, আপনি একটা ধরেন, এটার নাম দিই বাংলা। হ্যাঁ, বাংলা, শুধু বাংলা নিলাম। বাংলায় পাশ করছি নাকি ফেল করছি? বাংলা আপনি পাইছেন 50, 52, 36, 80, 100, 20, 10, 98। ঠিক আছে, 25। পাশ করার শর্ত কি বলেন? স্যার 33। 33 পেলে পাস, তাই তো? তাহলে আপনার ওই যে কন্ডিশনটা, জি তাহলে স্যার। কি লিখবেন? ইফ ইফ এই যে প্রথম মার্কস কত? 52। 52 সেল সিলেক্ট করবেন। এটা কি হইতে হবে? মার্কস কত থেকে বেশি হইতে হবে? 33। 33-এর বেশি অথবা সমান, তাই তো? নাকি গ্রেটার দেন জি স্যার। ইকুয়াল টু জি 33 স্যার। কিনা? এটা তো আমার কন্ডিশন। আমার মার্কসটা গ্রেটার দেন ইকুয়াল টু 33 কি না? গ্রেটার দেন ইকুয়াল টু 33 হইলে আমার গ্রেটার দেন ইকুয়াল টু 33, এটা হলো আমার কন্ডিশন। তাহলে কন্ডিশন লেখা শেষ, কমা। এই কন্ডিশন যদি সত্য হয়, এই কন্ডিশন যদি ঠিক হয়, এই কন্ডিশনের আউটপুট যদি ট্রু হয়, তাহলে আমি কি দেখতে চাই? পাস। তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমি পাস লিখবো। পাস লেখা শেষ, ডাবল কোটেশন শেষ করব। ডাবল কোটেশন শেষ করলে আমার ভ্যালু, আমি যা দেখতে চাই সেটা লেখা শেষ। তাহলে কমা দিব। ভ্যালু ট্রু পার্ট শেষ। এখন আমরা কোথায় আছি? ভ্যালু ফলস পার্টের মধ্যে। ভ্যালু ফলস পার্ট মানে কি?
লজিক্যাল টেস্ট যদি ফলস হয়, লজিক্যাল টেস্টটা যদি ভুল হয়, লজিক্যাল টেস্টের আউটপুট যদি ফলস হয়, আপনি যেটাই বলেন না কেন, তাহলে আমি কি দেখতে চাই সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। কি দেখতে চাই? ফেল। তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখবো ফেল। ডাবল কোটেশন শেষ। তাহলে আমার ভ্যালিড ফলসের মধ্যে আমি যা লিখতে চাই সেটা লেখা শেষ। তাহলে এখন ব্র্যাকেট ক্লোজ। যদি আমরা সমান চিহ্ন না দিয়ে স্যার ওই যে ব্রেক ইয়া দিয়ে পরিবর্তে যাই তাহলে কোনটা? তাহলে আমাদের 33 লাগবে না, 33 সমান লাগবে না, 33 উপরে লাগবে। তাহলে এটা কেটে দিবেন, এটা কেটে দিবেন। আপনি এরকম দিতে পারেন 32, একই রেজাল্ট আসবে। 32-এর বেশি মানে কত? ফ্র্যাকশন চিন্তা করলে আবার একটু ভুল হবে। হ্যাঁ, এটা আমরা গ্রেটার দেন ইকুয়াল টু 33 রাখি। এন্টার। পাস, তারপর এটা ডাবল ক্লিক, দেখেন পাস ফেল ফেল পাস ফেল। আর একটু কি বুঝতে পারছি? জি স্যার। দেখি আরো এক্সাম্পল দেখবো, আমরা আরো 2টা এক্সাম্পল দেখবো আশা করি। ধরেন বাসায় এসি চালান কে কে? এসি, কারো বাসায় এসি আছে? স্যার বুঝতে পারি নাই। এয়ার কন্ডিশনার কারো বাসায় আছে? এসি, এয়ার কন্ডিশনার নাই স্যার, নাই। কেউ নাই? জি স্যার আপনার বললেন আছে। আছে? আচ্ছা, এসি কত হলে ছাড়েন? রুম টেম্পারেচার কত হলে এসি ছাড়েন? স্যার যখন ঠান্ডা করার জন্য ফার্স্টে 18-তে দেই, যখন টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তখন আস্তে আস্তে কমাইতে থাকি, 25-26-এ রাখি আর কি। আনুমানিক ধরেন আপনার রুম টেম্পারেচার কত হলে আপনি এসি অন করেন? আনুমানিক ধরেন আপনার রুমের টেম্পারেচার 25 ডিগ্রি বা 20 ডিগ্রি, তখন কি আপনি এসি অন করবেন এরকম আন্দাজে? আনুমানিক হ্যাঁ 19 বা 20 হলে টেম্পারেচার তখন ছাড়ি। 20 ডিগ্রি হলে আপনি এসি অন করেন, তাই তো? তো ধরেন আপনার কাছে একটা জি। টেম্পারেচার লিস্ট আছে। টেম্পারেচার বিভিন্ন ধরনের টেম্পারেচার আছে, ধরেন -50 ডিগ্রি, হুম 50 ডিগ্রিও আছে, 20 ডিগ্রিও আছে, 0 ডিগ্রিও আছে, 30 ডিগ্রিও আছে, 45 ডিগ্রিও আছে, অল্প আবার ধরেন 38 ডিগ্রিও আছে। এটা আপনার কাছে হচ্ছে বিভিন্ন ধরনের টেম্পারেচার আছে। এখন আপনি এসি স্টার্ট করবেন নাকি অন করবেন, এটা হলো আপনার মাথা ব্যথা। স্টার্ট, অন নাকি অফ আর কি, এসি অন নাকি অফ করবেন, এটা হলো আপনি ডিসিশন নেবেন। ঠিক আছে? এসি ধরেন এসি লিখে দিলাম। ওকে, তাহলে আমরা একটা টেম্পারেচার পাইছি যে আমাদের রুমের টেম্পারেচার যদি 20 ডিগ্রির বেশি হয় তাহলে আমরা এসি অন করি। তাহলে আমরা এটা একটা কন্ডিশন দিয়ে করবো, ইফ লজিক্যাল টেস্টে কি দেখবো, প্রথম টেম্পারেচার গ্রেটার দেন 20 ডিগ্রির বেশি হইলে তাহলে আমরা শুধু গ্রেটার দেন দেবো, গ্রেটার দেন 20 কিনা, এটা হলো আমাদের লজিক্যাল টেস্ট। যদি গ্রেটার দেন 20 হয় আমার লজিক্যাল টেস্ট শেষ, কমা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় বা এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে আমরা কি দেখতে চাই সেটা লিখবো। এই কন্ডিশনটা সত্য হলে আমরা কি দেখতে চাই? স্টার্ট। এসিটা অন করতে হবে, অন। অন অফ দেখতে চাইছেন? হ্যাঁ, তারপরে আমরা ভ্যালিড ফলস এর আমাদের ভ্যালিড ট্রু শেষ, তাহলে আমরা ডাবল কোটেশন দিলাম, কমা দিলাম। এরপরে ভ্যালিড ফলস পার্ট শুরু। ভ্যালিড ফলস পার্টে কি হয়, আমাদের লজিক্যাল টেস্টটা যদি ফলস হয় আর লজিক্যাল টেস্টটা যদি ভুল হয় তাহলে আমরা যা দেখতে চাই সেইটা এখানে লিখবো। কি দেখতে চাই? অন অফ স্যার। অফ। তাহলে ও ডাবল এফ, ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের সূত্র। এন্টার দেন। এই যে আমাদের এসি অন থাকবে না অফ থাকবে তার একটা ডিসিশন আপনি দিয়ে দিচ্ছেন। ধরেন আপনাকে এখানে বিভিন্ন জায়গার টেম্পারেচার পাঠানো হয়েছে, আপনি একটা সার্ভার রুমের মনিটরিং করতেছেন, সার্ভার রুমের একটা অটোমেশন করতেছেন। সার্ভার রুম গুলো তো অনেক গরম হয়, অল টাইম আপনার সার্ভার অন থাকে,
সেগুলো কিন্তু খুব হিট জেনারেট করে। তো কোথাও সার্ভার রুমের টেম্পারেচার -50 ডিগ্রি, কোথাও 50 ডিগ্রি, কোথাও 0 ডিগ্রি, কোথাও 45 ডিগ্রি। এখন আপনার এসি অন হবে কি অফ হবে এটা আপনি অটোমেশন করছেন আইওটি দিয়ে, ইন্টারনেট অফ থিংস দিয়ে। তো ইন্টারনেটের মাধ্যমে আপনি একটা প্রোগ্রাম করছেন, যে প্রোগ্রামের লজিক হচ্ছে এরকম যে যদি টেম্পারেচার, ওই রুমের টেম্পারেচার বা সার্ভার রুমের টেম্পারেচার 20 ডিগ্রির বেশি হয় তাহলেই যেন এসি অন হয়, আর 20 ডিগ্রি কম হলে এসি অন হওয়ার দরকার নেই। ঠিক আছে, এরকম একটা কাজ আর এটা বুঝছি। আর একটু বুঝতে পারছি, এগুলো সব সব এক্সাম্পল, একদম সিম্পল ইফের এক্সাম্পল। জি স্যার। এরপরে আমরা আরেকটা আসি, তো নাম্বার নেই, নাম্বার। অড ইভেন বুঝি, অড ইভেন, অড ইভেন কি জিনিস কেউ বলতে পারবেন? জোর বেজোর। জোর জোর বিজোর। অড মানে কি? অড মানে বেজোর। অড মানে বিজোর। আর ইভেন মানে হচ্ছে বিজোর। তাহলে জোরের সংজ্ঞা কি? জোর, জোরের সংজ্ঞা কি জিনিস? 2 4 ইভেন, 6 8। ওটা তো এক্সাম্পল। সংজ্ঞা কি? 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য মানে কি? তার 2 দ্বারা ভাগ করা যায় সেইটাই। 2 দ্বারা তো ভাগ করা যাবেই। আর একটু ভালো করে বলতে হবে, বিভাজ্য মানে কি? 2 দ্বারা বিভাজ্য, এটাকে আর একটু ভালো করে ভাগশেষ। বলতে হবে। ভাগফল 0 হবে। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে ভাগফল 0 হবে। ভুল হয়ে গেল না? না, সে 0 হবে। কোনটা? ভাগশেষ। ভাগশেষ, হ্যাঁ। 2 দ্বারা ভাগ করলে, যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় হ্যাঁ, তারা হচ্ছে জোড়। আর বিজোড় করা দিলে, যাদের যেটা ভাগশেষ থাকবে। 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে, সেটা কত? ভাগশেষও থাকবে বোঝা যাচ্ছে, জি স্যার। কিন্তু কত থাকবে? এক। 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 জিরোর বেশি নাকি? 0-র বেশি না, ফিক্সড 1। আপনি 2 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ হয় 0 আসবে, না হলে 1 আসবে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে, এই দুইটা যে কোনো একটা আসবে আর কি। তো যাদের 0 আসবে তারা হচ্ছে 1, আর তারা হচ্ছে জোড়। যাদের 1 আসবে তারা হচ্ছে বিজোড়। এখন আপনাকে বুঝতে পারতেছেন, আপনি ডিসিশন নেবেন কার উপর? ভাগশেষের উপর, তাই না? তাই তো, ভাগশেষের উপর ডিসিশন। তাহলে আপনাকে তো ভাগশেষ বের করা শিখতে হবে এখন। এক্সেলে ভাগশেষ করা কিভাবে? আমরা তো গতকাল ভাগফল বের করা শিখতে, এই যে ডিভাইড দিয়ে, তাই না? ডিভাইড অপারেটর হচ্ছে আমাদেরকে ভাগফল দেয়। তাইলে ভাগশেষ কে দিবে? ভাগশেষ কোথায় পাবো? ভাগশেষের জন্য আমাদেরকে একটা ফাংশন ব্যবহার করতে হবে। ইকুয়াল, ধরেন এখানে মড ফাংশন দিই, MOD। এখন ইফ করতেছি না, শুধু মড ফাংশনের কাজ দেখাচ্ছি। MOD, ঠিক আছে? ডাবল ক্লিক করলাম। প্রথম সংখ্যাটা কি দিতে হবে? নাম্বার। আমরা এই নাম্বারটা দিব, 12। তারপরে কমা, এরপরে কি দিতে হবে? ডিভাইজর। ডিভাইজর হচ্ছে 2। 2 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এই ডান পাশে কি আসলো একটু বুঝাই দিতে হবে। এই ফলাফলটা কিভাবে আসলো একটু একটু বুঝাই দেন। কেউ কি আছেন বুঝাই দিতে পারবেন ফলাফলটা? স্যার ওই যে লেফট বাটনে মাউসে ডাবল ক্লিক করার জন্য। না না, এটা আসলে কিভাবে আসলো? এটা তো ভিতরে কিছু একটা হয়েছে। কি হয়েছে আসলে ভিতরে? এইখানে 0 কেন আসলো? এইখানে 0 কেন আসলো? এইখানে 0, আবার এখানে 1 কেন? আবার এখানে 0 কেন? এখানে 1, এখানে 1, এগুলো সব স্যার ওই যে জিরো আসার কারণ ওগুলা যোগ যোগ, আর যেগুলা 15 এগুলা হচ্ছে গিয়ে বিয়োগ। এটা তো যোগ সংখ্যা, কি সংখ্যা? এগুলা যোগ সংখ্যা স্যার।
জোর স্যার জোর দুই স্যার দিয়ে ভাগ করা জোড় আর হয়েছে তাই। বিজোড়। জোড় সংখ্যা এগুলা। না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা হয় না। আর কেউ? এখানে জিরো আসলো কেন? এইটার দিকে খেয়াল করেন, মড ফাংশনের কাজ কি বলছিলাম? মড ফাংশনের কাজ কি? মড ফাংশনের কাজ হচ্ছে ভাগশেষ দেওয়া, ভাগশেষ। তার মানে আপনি আসলে এইখানে যা দেখতেছেন এগুলো প্রত্যেকটাই এক একটা ভাগশেষ। কার ভাগশেষ? এটা হচ্ছে P21 কে 2 দিয়ে ভাগ করলে যা আসে তার ভাগশেষ। P21 কি আছে? 12। তার মানে 12 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আসে কত? 0। এরপরে এখানে কি আছে? 30। P22, 30 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? সেটা 0। P23 মানে কত? 15। 15 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? 1। 98, P24, এই যে P, এই যে 24, তাই না? P24 98 এর অ্যাড্রেস। P24 এ 98 আছে, 98 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসে? 0। এইভাবে প্রত্যেকটার জন্য। ওকে, -21 এর জন্য কিন্তু একটা ভাগশেষ আসছে +1। বুঝতে পারছি? স্যার সূত্রটা আরেকবার দেখান। স্যার -2 × 1 এটার ভাগশেষ তো -1 হওয়ার কথা। একটু হাতে কলমে করেন, করলেই বোঝা যাবে। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। হয়েছে? এটা কি হয়েছে? ফাংশন দেখতে চাইলেন কে? বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে জোর, শূন্য মানে হচ্ছে কি? জোর। যদি শূন্য আসে তাহলে জোর, যদি ওয়ান আসে তাহলে বিচার। এখন এই জিনিসটাকে আমাদের ইফে নিয়ে যেতে হবে। ইফে যে আমরা তাহলে কি চেক করবো একটু বলেন তো? ইফের কন্ডিশনটা কি হতে পারে একটু আইডিয়া দেন তো? স্যার ইফের কন্ডিশন ওইখানে জিরো দেন, জিরো জিরো দিলে আপনার ওয়ার্ড নাম্বার গুলার ওখানে ওয়ার্ড দেখাবে, বাকিগুলা ইভেন দেখাবে। আচ্ছা, হলো ইফ ইফ 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত আসে সেটা বের করতে হবে। সেটা কিভাবে বের করবো? 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত সেটা বের করব। কিভাবে বের করব? মড। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে এটা কিভাবে বের করব?
স্যার মড দিয়ে মোড ব্যবহার করে। দেখেন মড দিয়ে এতক্ষণ লাগলো বলতে? স্যার বলছে মড 12,2 এটা যদি আমরা জোর বের করতে চাই তাহলে তুলনা করতে হবে এই যে ভাগশেষ, এই ভাগশেষ শূন্য কিনা। বুঝতে পারছি? কি তুলনা করতে হবে? এই ভাগশেষ শূন্য কিনা, তাহলে আমার কন্ডিশন শেষ। যদি এই ভাগশেষ শূন্য এর সমান, শূন্য কিনা বলতে শূন্য এর সমান কিনা, যদি এটা শূন্য এর সমান হয়ে যায়, অর্থাৎ 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য এর সমান হয়ে যায়, তাহলে ভ্যালু ইজ ট্রু, তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমরা ভ্যালু ইজ ট্রুর মধ্যে কি দেখতে চাই? ওড ইভেন। কেন অড ইভেন? কেন অড দেখবো নাহলে ইভেন দেখবো? কোনটা দেখবো? স্যার প্রথমে দিবেন অড। কেন প্রথমে অফ দিতে হবে? এটা কোথায় লেখা আছে? ও লেখা না আছে। স্যার, এটা আমি তো দেখতে চাই মানে ওয়ার্ড আর কি। আপনি ভ্যালু ইজ ট্রুর মধ্যে কোনটা দিবেন এটা ডিপেন্ড করতেছে আপনার লজিক্যাল টেস্টের উপরে। আপনি লজিক্যাল টেস্ট বা কন্ডিশনে কি টেস্ট করতেছেন? ট্রু লজিক্যাল হলে শূন্য টেস্টে দেবো। এটা কখন ট্রু হবে বলেন তো? এটা কখন ট্রু হবে? ইভেন হলে। না না না, ইভেন হলে ঠিক আছে, কিন্তু আসলে আর একটু ভেঙে বলেন, ইভেন হলে কেন ট্রু হবে একটু বলেন তো। ইভেন হলে কেন ট্রু হবে? 12কে যদি 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে স্যার ভাগশেষ শূন্য আসবে হ্যাঁ, এই তার হিসাবে। মানে এইটা হচ্ছে আমার কত পাই আমরা এখান থেকে? শূন্য। ওই যে দেখেন উপরে ছোট্ট করে দেখাচ্ছে শূন্য। আর ডান পাশেও কি আছে? ইকুয়ালের শূন্য, তাই তো? এই জিনিসটার বদলে আমরা কি পাই? যদি শূন্য পাই, আর ডান পক্ষেও আমাদের শূন্য আছে, এটা ফিক্স, এটা তার পরিবর্তন নাই। কিন্তু এইখানে একবার শূন্য আসবে, একবার এক আসবে। যদি শূন্য আসে তাহলে কন্ডিশন ট্রু বাম পাশে, যদি বাম পাশে ওয়ান আসে তাহলে কন্ডিশন ফলস, তাই তো? আবার বলি, যদি বাম পাশে শূন্য আসে তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। আর যদি বাম পাশে শূন্য বাদে অন্য কিছু আছে, অন্য কিছু বলতে এখানে ওয়ান এর বেশি তারা আসবে না। যদি বাম পাশে ওয়ান আসে তাহলে বাম পক্ষে ওয়ান, ডান পক্ষে জিরো, তাহলে বাম পক্ষ ডান পক্ষ কিন্তু অসমান হয়ে গেল, তাই না? তাহলে যখন দুই পক্ষ সমান তখন আমার কন্ডিশন কি ট্রু। দুই পক্ষ কখন সমান? যখন দুই পাশেই জিরো। দুই পাশে জিরো থাকা মানে হচ্ছে বাম পক্ষে আমরা সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য এর সমান পাইছি। যেহেতু ভাগশেষ শূন্য এর সমান পাইছি, তাহলে এবং তখন কন্ডিশনটা আমার ট্রু হইছে, এর জন্য আমাকে ভ্যালু ট্রুর মধ্যে লিখতে হবে হচ্ছে ইভেন। আর ইভেন যদি না হয় আমরা ভ্যালু ফলস এর মধ্যে লিখে দিব অড। এই ব্র্যাকেট ক্লোজ। দেখেন বুঝতে পারছি কিনা? তাহলে একটু খেয়াল রাখবেন, এইখানে যেই জায়গাগুলোয় জিরো আছে সেখানে ইভেন আসবে, যেই জায়গাগুলোয় ওয়ান আছে সেখানে অড আসবে। তাহলে আমরা এই সূত্রটাকে একটু ড্র্যাগ করি, ইভেন অড, ইভেন অড অড অড। ঠিক আছে, যেখানে ওয়ান ছিল সেখানে অড আসছে, যেখানে জিরো ছিল সেখানে ইভেন আসছে। এই হলো বিষয়। বুঝতে পারছি এটা? স্যার এটা কোন ক্ষেত্রে কাজে লাগতে পারে? কি ইফ? না স্যার, এই যে যে সূত্রগুলো দেখালেন, এই যে মডেল, এটা তো একটা এক্সাম্পল, আমাদের এটা কাজে লাগানোর মানে কাজে না আসা পর্যন্ত এটা বলা কঠিন। যেমন এটা তো একটা অনেক ভালো এক্সাম্পল, যে আপনাকে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা অড নাকি ইভেন আপনাকে বলতে হবে, এটা একটা কোশ্চেন। আপনাকে একটা নাম্বারের সিরিজ দেওয়া আছে, আপনাকে বলতে হবে নাম্বারটা অড নাকি ইভেন, এটাই একটা কোশ্চেন, ছোট্ট একটা কোশ্চেন। ঠিক আছে? তারপরে মডুলাসের তো অনেক বড় বড় কাজ আছে, মডুলাস অনেক পাওয়ারফুল একটা অপারেশন।
আমাদের জেনারেল পারপোজ কাজে লাগে না, কিন্তু যারা ম্যাথমেটিক্স এ পড়ালেখা করে তাদের কাছে এটা অনেক পাওয়ারফুল বিষয়। ভাগশেষ দিয়ে অনেক বড় বড় কাজ আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইফ কি মোটামুটি বুঝতে পারছি? ইফ আর একটু ভিডিওটা দেখবেন পরবর্তীতে। আজকে থেকে ভিডিওগুলো একটু দেখতে হবে, গতকালের ভিডিও একদমই শুরু ছিল, সমস্যা হয় নাই। আজকের ভিডিওগুলা, আজকে থেকে ভিডিওগুলো একটু কঠিন মনে হবে, যার জন্য বাসায় একটু দেখতে হবে, আবার রাতের মধ্যেই দেখবেন। আচ্ছা, আমরা এখন একটু ইয়া করি, অ্যাসাইনমেন্ট আমরা 4-এ চলে যাবো, অ্যাসাইনমেন্ট 4। ঠিক আছে, আমরা একটু অ্যাসাইনমেন্ট 4-এ চলে যাবো। অ্যাসাইনমেন্ট 4-এর যেটা, অ্যাসাইনমেন্ট 4 কি দেখছি? এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট 4। ঠিক আছে। এটা গতকালই তো মনে হয় দেখালেন ভাই, এরকম কাছাকাছি আর কি। গতকালেরটা একটু ভিন্ন আছে, এখানে ইফের ব্যবহার আছে, গতকালেরটা ইফের ব্যবহার ছিল না। ঠিক আছে। আচ্ছা, আমরা এটা একটু করে ফেলি, এটা একটু টাইপ করি তারপরে। স্যার একটা ছবিটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে আমরা জাস্ট টাইপ করলাম, আর কিছু করি নাই। এটা দেখে দেখে টাইপ করে নিবেন। এরপরে দেখেন এখানে কি বলছে, হাউস রেন্ট, তাই না? হাউস রেন্ট হবে বেসিক এর 16, বেসিক হাউস রেন্ট হবে যাদের বেসিক 16,000 টাকা বা তার বেশি, তাদের বেসিকে 30%। আর যাদের বেসিক 16,000 টাকার কম, তাদের হবে বেসিকের 40%। এটা কি দেখা যায়? জি স্যার। এটা তো যারা চাকরি বাকরি করে আমরা জানি, এরকম একটা আমাদের হাউস রেন্টের বিষয় আছে বেসিকের সাথে। ঠিক আছে, তাহলে এই কাজটা আমাদের করতে হবে। বলেন এটা ইফতে কিভাবে করব? আগে আইডিয়া দেন, তারপরে করি। একটু বুঝতে পারছেন কিনা? তো দিতে পারি ইফ যে স্যার এই যে ওই যে যত টাকা তার, যে তার দিয়ে ব্রেকেট দিয়ে 1600 দিয়ে 1600 রেখে, তারপর স্যার এই কলম চিহ্ন দিয়ে, তারপর এই যে 30% যদি কম বেশি হয় আবার কলম চিহ্ন দিয়ে আবার কমা দিয়ে স্যার কলম দিয়ে আবার 40% কম হয়, এভাবে ইন্টার দিয়ে দিব। কি লিখবো? স্যার ইফে গিয়ে বেসিক নিয়ে, বেসিকে নিয়ে তারপর ওখানে স্যার বেসিকের যে বড় চিহ্ন দিয়ে সমান সমান দিয়ে 1600 টাকা লাগবো। হুম, তারপর তারপরে তো যদি স্যার কম হয় তাহলে এই যে সমান সমানের পরে স্যার এই যে চিহ্ন দিয়া 30%, আবার আবার যদি কম হয় সমান এই যে কম আবার কোন চিহ্ন দিয়ে আবার 40% দিয়ে ব্রেকেট দিয়ে enter দিয়ে দিব। আচ্ছা, দেখি। ইফ বেসিক, কোশ্চেনে কি বলছে? স্যার আমি কোশ্চেনে বলছে যদি বেসিক 16,000 টাকা বা তার বেশি হয়, বেসিক যদি 16,000 টাকা বা তার বেশি হয়, তাহলে আপনার হাউস রেন্ট হবে বেসিকের 30%। আর আপনার যদি 16,000 টাকার কম হয়, তাহলে হাউস রেন্ট হবে বেসিকের 40%। তাই তো? তাহলে চলেন এটা করে ফেলি।
আমরা দিব, এটা হলো আমার বেসিক। বেসিক যদি 16,000 টাকার সমান অথবা বেশি হয়, কন্ডিশন শেষ। যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে কি কত হবে আমার হাউস রেন্ট? 30%। 30%। কার 30%? বেসিকের 30%। বেসিক পার্সেন্ট কিভাবে করে? বেসিক ইন্টু 30%। বেসিক ইন্টু 30%। ঠিক আছে, এটা হলো ভ্যালিড ট্রুর মধ্যে। এখানে কিন্তু আর ডাবল কোটেশন দিচ্ছি না। ডাবল কোটেশন দিবেন শুধুমাত্র টেক্সটের সময়, শুধুমাত্র টেক্সট লেখার সময় ডাবল কোটেশন দিবেন। যখন কোনো নাম্বার নিয়ে কাজ করবেন তখন কিন্তু ডাবল কোটেশন দিবেন না। ঠিক আছে, তাহলে ভ্যালিড ট্রু শেষ। ভ্যালিড ট্রু লেখার পরে, শেষ হওয়ার পরে কমা, তারপরে দিব হচ্ছে কত? যদি এই কন্ডিশনটা ট্রু হয়, এই ফলস হয়, তাহলে কি হবে? এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি হবে? কন্ডিশন ফলস হলে কি হবে? কেউ নাই? বেসিকের 40% হবে। বেসিকের 40%। বেসিক ইন্টু 40%। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তারপর এটা একটা ডাবল ক্লিক করবেন। এই হয়ে গেল আপনার হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট বের করা হয়ে গেল। হাউস রেন্ট বুঝতে পারছি? না বুঝলে একটু বলেন, হাউস রেন্ট যদি না বুঝতে থাকে একটু বলেন। সবাই বুঝছেন হাউস রেন্ট? জি স্যার। যাক, এই তো ভালো। এরপরে দেখেন কি বলছে। মেডিকেল সবার জন্য হবে 1500 টাকা। মেডিকেল সবার জন্য হবে 1500 টাকা। তাহলে এখানে মেডিকেল আপনি সবার জন্য 1500 টাকা টাইপ করে দেবেন, 1500 টাকা। ঠিক আছে, এটা আপনি ড্র্যাগ করে দিবেন। 1500 হয়ে গেল। ট্রাভেল অ্যালাউন্স কি বলা আছে? টিএ কি বলা আছে? ট্রাভেল অ্যালাউন্স টিএ কি বলা আছে? সবার জন্য 500 টাকা। এটা তাহলে টাইপ করবেন 500, এন্টার। এরপরে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড কত? বেসিকের 10%। প্রভিডেন্ট ফান্ড হবে বেসিকের 10%। সমান বেসিক ইন্টু 10%, এন্টার। ড্র্যাগ করে দিলাম।
এরপর বি ফান্ড, বেনিভোলেন্ট ফান্ড। বেনিভোলেন্ট ফান্ড বলতে বেসিকের 1% 200 টাকার বেশি না, এটা কিভাবে করবো বলেন? বেনিভোলেন্ট ফান্ডেরটা কিভাবে করবো বলেন? স্যার বেসিকের 1% বার করে তারপর এই যে ইফে গিয়ে আমরা ওইভাবে দিতে পারি, বা একবারে ইফে গিয়া বেসিক সাথে 1% গুণ দিয়া তারপর ওই যে বড় চিহ্ন দিয়ে সমান দিয়ে 200 টাকা ওদিক দিয়ে দিতে পারি। হুম হুম, হ্যাঁ তো ঠিক আছে। ইকুয়াল ইফ বেসিক ইন্টু 1%, এটা যদি গ্রেটার দেন 200 হয়, বলছে বেসিকের 1% কিন্তু 200 টাকার বেশি না। যদি এটা 200 টাকার বেশি হয় তাহলে আমরা কত দেখাবো বলেন? 1% ইজ গ্রেটার দেন 200 হয়, তাহলে আমরা কত দেখাবো বলেন, কি বলতে পারবেন? 200 দেখাবো। 200 দেখাবো। আর না হলে কত দেখাবো? না হলে যা হবে তাই, যা হবে তাই। কত হবে? আবার ওইটার 1% হবে, আবার ওইটার 1%। এটা 1 ক্লোজ। সর্বোচ্চ 200 টাকা, 200 টাকার উপরে কারো প্রভিডেন্ট ফান্ড কাটবে না, সরি বেনিভোলেন্ট ফান্ড কাটবে না। এরপর আছে কি নেট পে। নেট পে কি হবে? নেট পে কি করতে হবে বলেন তো, কে বলতে পারবেন? স্যার সবগুলো টোটাল। স্যার আরেকবার একটু বুঝাই দেন এটা। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলতে এই বি ফান্ড বা বেনিভোলেন্ট ফান্ড হবে হচ্ছে বেসিকের 1% কিন্তু 200 টাকার বেশি না। তার মানে এখানে আপনার বেনিভোলেন্ট ফান্ড হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে বেসিকের 1% আর একটা হচ্ছে 200, এই দুই ধরনের, তাই তো? তাহলে আমরা এখানে প্রথমে চেক করবো যে বেসিকের 1% 200 টাকার বেশি হয় কিনা। যদি এই কন্ডিশনটা ট্রু হয় কারোর জন্য, যে বেসিকের 1% 200 টাকার বেশি, বেসিকের 1% 200 টাকার বেশি, তাহলে তার বি ফান্ড কাটবে হচ্ছে 200 টাকা। আর যদি কারো ওই কন্ডিশনটা, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে তার জন্য বেসিকের 1% যা আসবে তাই কাটবে। ঠিক আছে, তাহলে আমরা দেখবো ইফ আমাদের বেসিক ইন্টু 1% গ্রেটার দেন 200 কিনা। যদি এটা সত্য হয় তাহলে সে 200 টাকা দিবে, কারণ তার বেসিকের 1% 200 টাকার বেশি হয়ে গেছে। বেসিকের 1% 200 টাকার বেশি হয়ে গেলে সে 200 টাকাই দিবে, 200 টাকার বেশি সে দিবে না। এটা হলো ভ্যালিড প্রুফ। ঠিক আছে, আর যদি এই কন্ডিশনটা ফলস হয় তার মানে হচ্ছে তার বেসিকের 1% 200 টাকার বেশি না, বরঞ্চ 200 টাকার সমান অথবা কম, তাহলে আমরা তার ওই 200 টাকার সমান অথবা কম যা আসবে সেটাই দিয়ে দিই। ঠিক আছে, এই হলো বিষয়। এখানে দেখেন কারোরই কিন্তু 200 টাকা আসে নাই, 200 টাকার বেশি আসে নাই। আপনি যে 48,000-এর 1% বের করেন কত হয় দেখেন, তাহলে বুঝতে পারবেন আরো ক্লিয়ার কি কাজটা হইতেছে।
বুঝতে পারছি কি? এরপরে নেট পে। নেট পে কি বলছো দেখেন। নেট পে করতে হবে হচ্ছে বেসিক। নেট পে কিভাবে করবো বলেন তো? বি প্লাস ডি প্লাস ই প্লাস এফ মাইনাস জি মাইনাস এইচ। শিওর? জি স্যার। হ্যাঁ স্যার, বিয়ের থেকে স্যার সব ফান্ড মাইনাস যাবে, বিয়োগ করতে হবে। কিসে থেকে ম্যানেজ যাবে? বেসিকের থেকে স্যার ফান্ড সব বিয়োগ। আর বাকিগুলা হাউস রেন্ট, মেডিকেল, টিএ, এইগুলা না, যোগ করতে এইগুলো হবে। মানে প্রথম দিনই বলছেন ওনারটা আংশিক ঠিক আছে আর কি। স্যার সবগুলো যোগ করতে হবে, শুধু যেইগুলো ফান্ড লেখা আছে ওইগুলো বিয়োগ করতে হবে। এইটাই আর বলতেছি, এটা আংশিক ঠিক আছে, একটু কারেকশন আছে। কি কারেকশন বলতে পারবেন? ও কিউআরটির কথা বলছেন কিনা স্যার এটা? হুম হুম হুম। কিউআরটি মানে হচ্ছে কোয়ার্টার। যদি কেউ কোয়ার্টারে থাকে তার হাউস রেন্ট কি পায় নাকি পায় না? পায় না। তাহলে এই কাজটা আপনার করতে হবে। হুম। তার মানে হাউস রেন্ট কেউ পাবে কেউ পাবে না। বেসিক, মেডিকেল, টিএ এই তিনটা সবাই পাবে এবং সবার কাছ থেকেই পি ফান্ড আর বি ফান্ড কাটা যাবে, কিন্তু হাউস রেন্ট কেউ পাবে কেউ পাবে না। এটা ডিপেন্ড করতেছে কার উপর? ওই যে কিউআরটি, কোয়ার্টারের ওখানে ওয়াই আছে কিনা। কোয়ার্টারের ওখানে ওয়াই থাকা মানে হচ্ছে তিনি কোয়ার্টারে থাকেন, আর যিনি কোয়ার্টারে থাকেন তিনি হাউস রেন্ট পাবেন না। আর কিউআরটির ওইখানে যদি এন থাকে তার মানে হচ্ছে তিনি কোয়ার্টারে থাকেন না। যিনি কোয়ার্টারে থাকেন না তিনি হাউস রেন্ট স্যালারি হিসেবে পান। ঠিক আছে? এই কাজটা আমাদের করতে হবে। এটা আমরা ব্রেকের পরে করি, নামাজের পরে করি। হ্যাঁ, আজান দিয়ে দিতে, আমরা ব্রেকের পরে এসে এই কাজটা করবো। সবাই আসছি? হুম হুম। জি স্যার। তো 7টা শেষ। আচ্ছা, নেট পে করছেন নাকি কেউ? নেট পে স্যার নেট পে তাহলে ওই যে যেগুলায় কোয়ার্টারে ইএস আছে ওগুলাই কোয়ার্টার যোগ করতে হবে। না, সেগুলো কোয়ার্টার যোগ করা লাগবে না, থাউজেন্ড যোগ করা লাগবে না। আমরা জি দেখবো স্যার। ইফ কোয়ার্টার ইকুয়ালস ওয়াই, তাহলে যোগ হবে কি কে বলেন? ওয়াই মানে কি? আমি কোয়ার্টারে থাকি, তাহলে আমার স্যালারি কি কি যোগ হবে বলেন আগে। স্যালারিতে তাহলে যোগ হবে স্যার বেসিক, তারপরে এই যে হাউস রেন্ট, থাউজেন্ড কেন? মেডিকেল। থাউজেন্ড কেন যোগ হবে? আমি তো কোয়ার্টার কোয়ার্টারে কি থাকি। কোম্পানিরই? হ্যাঁ কোয়ার্টার কোম্পানিরই? হ্যাঁ। তাহলে স্যার এটা যোগ হবে না, তাহলে স্যার বেসিক, মেডিকেল আর এই যে টিএটা আর ফান্ড দুইটা কি হবে? এগুলো বিয়োগ হবে স্যার। এটা করতে পারবেন? স্যার চেষ্টা করি। করেন করেন। তাহলে বেসিক যোগ মেডিকেল যোগ টিএ টিএ মাইনাস পিএফ মাইনাস পি মাইনাস ফান্ড আর বি বি ফান্ড। ফান্ড। এটা হলো যদি এই কন্ডিশনটা ট্রু হয়, কমা জি স্যার। ফলস হলে কি হবে? ফলস হলে কি হবে? ফলস স্যার ফলস হলে স্যার বলতে পারতেছি না, আপনি একটু বলে দিলে ভালো হবে। হাউস রেন্টও যোগ হবে। এই কন্ডিশনটা ফলস মানে কি? এই কন্ডিশন ফলস মানে হচ্ছে আমি কোয়ার্টারে থাকি না। জি স্যার। কোয়ার্টারে না থাকলে আমার বেসিক যোগ হাউস রেন্ট যোগ মেডিকেল, এই প্লাস মাইনাস কিন্তু কিবোর্ড থেকে দিচ্ছি। হ্যাঁ, প্লাস মাইনাস গুলো কিবোর্ড থেকে আসতেছে। যোগ টিএ মাইনাস পিএফ মাইনাস পিএফ ডিএফ, ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? এন্টার। জি স্যার।
অবস্থা দেখছেন, ইনার বেসিকের থেকে একটু ওনার স্যালারি কমে গেছে, বেসিক যা পায় তার থেকে টোটাল স্যালারি কমে গেছে, যা পাইতো তার থেকে ওভারঅল মাইনাস হয়ে গেছে। কত ভয়াবহ বিষয়, ঠিক আছে। জি স্যার। বেসিক হলো 48,000 আর নেট পে চলে আসতো 45,000। বেসিকের তো টাকা কাটা গেছে। এই হলো বাংলাদেশের বেতন স্ট্রাকচার। হ্যাঁ, এটাই বাংলাদেশ। স্যার একটা জিনিস সমস্যা ফিল করতেছি, আপনার হুম, এই যে একটা রোর মাঝখানে আর একটা রো ধরেন যে ফাঁকা রো অ্যাড করবো কিভাবে, পারতেছি না। এটা তো মনে হয় 3-4 বার দেখানো হয়েছে আজকে ধরে, কালকে থেকে আজকে জি স্যার, তিন দেখানো চারবার দেখানো হয়েছিল, হয়েছে। আমি আর কি ভুলে গেছি। এই যে রো নাম্বারের উপর ক্লিক করবেন, জি স্যার। যে কোনো একটা রো নাম্বার এখানে দিয়ে, তাহলে বুঝতে পারবেন। রাইট ক্লিক, ইনসার্ট, ইনসার্ট দিবেন, তাহলে যে নতুন একটা ফাঁকা রো আসবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট এই নেট পে কি বুঝতে পারছি আমরা? জি স্যার, বুঝতে পারছি, আরেকজনেরটা আর একবার দেখাইলে ভালো হইতো আর কি। আর কি দেখাবো? আপনার আরেকবার বললে আর কি ভালো হইতো স্যার। না, এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট, এখন এই অ্যাসাইনমেন্টে এই পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না, আরো তো করবো আমরা। জি স্যার। তো এটা হলো আমাদের নেট পে। ওকে, এখন তাহলে আমাদের যেটা করতে হবে, দেখবেন অ্যাসাইনমেন্ট 3-তে আমাদের কিছু ফাংশন ছিল, ওই ফাংশন গুলো শেখা হয় নাই, নাকি ওগুলো পরে শিখবো? আর একটু পরে শিখি, ইফতার একটু বুঝে নিই, বুঝে নিব নাকি এখনই করবো? না, আজকে দরকার নেই, আজকে যে ইফ শিখছি শুধু ইফ নিয়ে থাকি। অ্যাসাইনমেন্ট 3-তে কিছু ফাংশন আছে, সাম ইফ, এভারেজ ইফ, কাউন্ট ইফ, এগুলো আমরা পরে শিখবো নি, হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট 5। আছেন তো নাকি? না খুব প্যারা মনে হইতেছে? না আছে স্যার, হ্যাঁ স্যার, কন্টিনিউ। একটু প্যারা লাগতেছে। প্যারা লাগলে ভালো, তার মানে মনোযোগ আছে। প্যারা লাগে না মানে কোনো মনোযোগ নাই, আশাও নাই, খালি হতাশা। অ্যাসাইনমেন্ট কত? 5। জি স্যার। এটা হলো অ্যাসাইনমেন্ট 5। পুরো করতে পারবো কিনা জানি না, অথবা আজকে এটা এটা একটু জটিল হবে আর কি। তাহলে এটা কালকে দেন। আমরা সহজ কিছু এক্সাম্পল পাই কিনা একটু দেখে দাঁড়ান। ইফের আর একটা সহজ এক্সাম্পল। আমরা শুধুমাত্র ইফের একটা পাই কিনা একটু একটু সময় দেন, 2-3 মিনিট স্যার সময় দেন। বুঝতে পারি নাই। আমরা আজকে শুধু ইফটা ভালো করে শিখি, একটা সিঙ্গেল ইফ কিভাবে কাজ করে। জি স্যার। ও আচ্ছা, আপনাদের কি এন্ড অর শেখানো হয়েছে? এন্ড অর, না স্যার। এন্ড অর শেখানো হয়, তাহলে এন্ড অরটা শিখি। এন্ড অর আর ইফ, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আমি একটা শিট শেয়ার করি। ওকে, এইখানে দেখবেন আমাদের একটা প্রাইস আছে। প্রাইসের মার্জিনটা এরকম, যদি $500 বেশি হয় তাহলে আপনাকে বলতে হবে প্রাইস হলো হাই, যদি $500 কম হয় তাহলে বলতে হবে প্রাইস হবে লো। এটা হলো কাজ, সিম্পল একটা ইফের কাজ। যত পারেন ইফ আজকে ক্লিয়ার হয়ে যান। এটা কি করতে পারবেন? একই রকম এইখানে একটা আপনার প্রবলেম, ইউএসএ হইলে রেজাল্ট 5, ইউএসএ না ইউকে হইলে রেজাল্ট 0। এখানে প্রোগ্রেস,
এই দুইটা বিয়োগ করছে, বিয়োগ করে যা আসছে সেটা, এই দুইটা বিয়োগ করছে যা আসছে সেটা, বিয়োগফল, এটা নট ইকুয়াল টু আছে। আচ্ছা, এটা স্কিপ করে, এটা আমরা শিখি নাই, আমরা এই দুটাতে থাকি। আচ্ছা, নেট চলে গেছিল আর কি হুট করে। তো এটা হচ্ছে হাই আর লো। আমরা বলছিলাম যদি $500 বেশি হয় বা 500-র বেশি হয় তাহলে আমরা বলবো হাই, আর যদি 500-এর কম হয় তাহলে বলবো আমরা লো। এই হলো সিম্পল একটা কাজ। করেন, ইফ দিয়ে কাজটা করেন। আচ্ছা, এটা না, এটা তো দেখছেনই একটা। এবার ছোট্ট একটা কাজ দিই। যারাই বুঝছেন তারা খুব সহজেই পারবেন আর কি। এটা দেখানো হয় নাই। বলেন, 45-এর ঘরে কি আসবে? পজিটিভ নেগেটিভ নাম্বার চিনি তো নাকি? পজিটিভ নেগেটিভ নাম্বার আমরা কি চিনি? হ্যালো, কেউ আছেন? হ্যালো। আমার কথা কি শোনা যায়? যদি শোনা যায় একটু রেসপন্স করবেন। জি, শোনা যাচ্ছে জি স্যার। স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। নেট চলে গেছিল, দুইবার নেট চলে গেছে এই মাঝখানে। এটা কি দেখা যায় শীটটা? এই শীটটা জি কি দেখা স্যার। যাচ্ছে? এই শীটের কাজটা একটু করে দেখান। শেষ সময় একটু বিপদে ফেলাইলাম আর কি। এই কাজটা একটু করে দেখাবেন। কাজ কি? 45 কি নাম্বার, পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার? পজিটিভ নেগেটিভ পজিটিভ। বুঝি তো? পজিটিভ। পজিটিভ পজিটিভ স্যার, নেগেটিভ কি? পজিটিভ। পজিটিভ স্যার। তাহলে এটা একটু করে দেখান। সব কটা নাম্বারের জন্য কোন নাম্বার পজিটিভ কোনটা নেগেটিভ একটু করে দেখান, 10 মিনিট। অবশ্যই ইফ ব্যবহার করে করবেন, আবার হাতে টাইপ করে দিয়েন না পজিটিভ নেগেটিভ। ইফ ব্যবহার করে কাজটা করতে হবে, ইফ ফাংশন দিয়ে। যার হয়েছে শেয়ার করেন। কার হয়েছে বললেন? স্যার করছি। শেয়ার করেন, শেয়ার করেন। স্যার সাউন্ড অনেক আস্তে আসতেছে। আচ্ছা, একটু শেয়ার করেন, শেয়ার দিতে বলছিলাম, সাইড শেয়ার। জি স্যার। স্যার রিকোয়েস্ট সেন্ড করছি।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ আসছে। স্যার এই যে এই ফর্মুলা স্যার। A3 <0 হইলে নেগেটিভ। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ক্লোজ করা যাক। অফ করবো স্যার? হ্যাঁ। ওকে, সবাই কোর্স একটু ট্রাই করবেন বাসায়, এবং সহজ প্রবলেম। জি স্যার। আচ্ছা দেখেন, আমরা বাংলা ইংলিশ দুটো মার্ক নেই। ঠিক আছে, ধরেন আমি এখানে দেখতে চাই গোল্ডেন এ প্লাস কিনা। গোল্ডেন এ প্লাস আর হলো পাস কিনা, পাস নাকি ফেল। আর এখানে দেখবো গোল্ডেন এ প্লাস নাকি অথবা নট গোল্ডেন এ প্লাস। দুটা কাজ, হ্যাঁ। এখানে দেখবো গোল্ডেন এ প্লাস, এখানে দেখবো পাস না ফেল। ধরেন আমি বাংলায় পাই, একজন বাংলায় পাইছে 90, ইংলিশে পাইছে 100। আর একজন বাংলায় পাইছে 32, ইংলিশে পাইছে 85। আর একজন ইংলিশে পাইছে, বাংলায় পাইছে 100, ইংরেজিতে পাইছে 56। আর একজন দুইটাতেই ফেল করছে। তাহলে এখন বলেন গোল্ডেন প্লাস কার আসার কথা? এটা ধরেন 1 2 3 1। এইখান থেকে একটু ডাবল ক্লিক করে এখান থেকে ফিল। স্যার সাউন্ড অনেক আস্তে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে কাজ হচ্ছে, আমরা দেখাতে যাচ্ছি ধরেন এটা হলো রোল। এই রোল 1 সে গোল্ডেন প্লাস পাইছে নাকি পায় নাই, সে পাস করছে নাকি ফেল করছে। রোল 2 সে কি গোল্ডেন প্লাস পাইছে নাকি পায় নাই, পাস করছে নাকি ফেল করছে। ঠিক আছে, এগুলো কিন্তু মানে ভ্যালিড এক্সাম্পল না, শুধু আমরা এন্ড ফাংশন আর অর ফাংশন বোঝার জন্য কাজ করতেছি। দেখেন গোল্ডেন এ প্লাসের শর্ত কি, বলেন কেউ একজন বলেন। গোল্ডেন এ স্যার প্লাস, 80, হ্যাঁ 80 পেতে সব হবে তো। সাবজেক্টেই সব সাবজেক্টেই 80 পেতে হবে। হ্যাঁ, সব সাবজেক্টে 80-র উপরে পাইতে হবে। তাহলে জি স্যার। সব সাবজেক্টে 80 উপর পাইতে হবে, তাহলে এখানে হচ্ছে অল, সব কিছু, সবগুলোই আপনাকে ট্রু হইতে হবে। সব কিছুতে আপনার 80-র উপরে পাইতে হবে। এই কাজটাকে আমরা তার মানে বলতে পারি বাংলাকে আমাকে 80-র উপরে পাইতে হবে, ইংলিশও 80-র উপরে পাইতে হবে, তাই না? আমাকে বাংলা এবং ইংলিশ দুইটাতেই 80-র উপরে পাইতে হবে। যখন আপনি দেখবেন বাংলায় আপনি কথা বলার সময় বলবেন এবং, অথবা সব, সবগুলো, সবগুলো এই শব্দটা, অথবা এবং এই শব্দটা, এই দুইটা যে কোনো একটা শব্দ যদি পান তাহলে বুঝুন এখানে আপনার এন্ড ফাংশনের ব্যবহার হবে। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি আমাকে বাংলা এবং ইংলিশে উভয়টাতেই আমার 80-র উপরে পাইতে হবে। অথবা আপনি এভাবে বলতে পারেন যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টেই 80-র উপরে পাইতে হবে। এটা হলো গোল্ডেন এপ্লাসের শর্ত। তাহলে আমরা এখানে এন্ড ফাংশন ব্যবহার করব, ইকুয়াল এন্ড, এন্ড লিখবেন এন্ড চলে আসবে। এন্ড এর এখানে কন্ডিশন থাকে, এক একটা কন্ডিশন। বাংলায় কত পাইতে হবে, 80-র উপরে। বাংলায় পাইতে হবে 80-র উপরে, কমা ইংলিশেও পাইতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 80-র উপরে। যদি এই দুইটাই সত্য হয় তাহলে আমি কি পাবো, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। যদি দুইটাই সত্য হয় তাহলে আমার গোল্ডেন এ প্লাস, তাই তো? আগে এই দুটো সত্য কিনা সেটা দেখেন। যদি সত্য হয় তাহলে আউটপুট আসবে 1 অথবা ট্রু। আর যদি মিথ্যা হয় তাহলে আউটপুট পাবেন ফলস অথবা 0। কি বললো, ট্রু। ট্রু মানে হচ্ছে দুইটা কন্ডিশনই সত্য। আর ফলস মানে হচ্ছে
এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা মিথ্যা হয়েছে, কোনো একটা অবশ্যই মিথ্যা হয়েছে, এর জন্য ফলস আসছে। এটা হলো এন্ড ফাংশন। আমরা এখানে গোল্ডেন এ প্লাস এগুলো এখন বের করবো না, আমরা শুধু ট্রু এন্ড আর অর ফাংশনের কাজটা দেখবো আর কি। এখন গোল্ডেন এ প্লাস বের করতে গেলে আমাকে আবার ব্যবহার করতে হবে, এটা একটু লেন্থি হয়ে যাবে, আমরা এত সময় পাবো না। আচ্ছা, তাহলে বুঝতে পারছি এখানে কখন ট্রু কখন ফলস। আমার এন্ড ফাংশনের মধ্যে এরকম কমা দিয়ে দিয়ে আপনি একের অধিক 2 3 4 5 6 7 8 9 10টা অসংখ্য কন্ডিশন দিতে পারবো। বুঝতে পারছি? অসংখ্য কন্ডিশন আমি দিতে পারবো। যদি সকল কন্ডিশনের শর্ত অর্থাৎ প্রত্যেকটা কন্ডিশনে যদি আমার ট্রু হয় তাহলে কেবল এন্ড ফাংশন আমাকে ট্রু দিবে। যেমন এইখানে যদি আমি ধরি, দেখেন এখানে সিলেক্ট করলাম, উপরে কি লেখা আসছে ছোট করে, ট্রু লেখা আসছে, দেখা যায়? ট্রু। এই কন্ডিশনটা ট্রু আছে। এইটাকে আবার সিলেক্ট করি, ওই যে দেখেন উপরে ছোট করে কি লেখা আসলো, ট্রু। তার মানে ট্রু। এটাও ট্রু, এটাও ট্রু, দুইটাই ট্রু। যেহেতু দুইটাই ট্রু হইছে, এন্ড ফাংশন আমাকে ফাইনালি কি দিছে, ট্রু দিছে। নিচেরটায় আসে, এটা সিলেক্ট করি, এই কন্ডিশনটা, এটা কি দেখাচ্ছে, ফলস। ফলস। তারপরে এইটা, ট্রু। তাহলে এইবার কি সবকটা ট্রু আছে? একটা তো ফলস হয়ে গেছে, সবকটা ট্রু নাই। যেহেতু সবকটা ট্রু নাই, এর জন্য এখানে আসবে ফলস। এন্ড ফাংশন আপনাকে আউটপুটে ফলস দেখাবে। একই রকম এটা দেখেন, এটা কি দেখায়, ট্রু। আর এটা কি দেখায়, ফলস। তাহলে একটা ফলস হয়ে গেছে, তাহলে এন্ড ফাংশনে সবগুলো ট্রু আসে নাই। তাহলে এন্ড ফাংশন আপনাকে কি দেখাবে, ফলস দেখাবে। এরকম পরেরটাও একই রকম। তাহলে এন্ড ফাংশনে যখন কাজ করবেন দেখবেন, যদি প্রত্যেকটা কন্ডিশনের আউটপুট বা প্রত্যেকটা কন্ডিশন এরকম ট্রু দেখায়, প্রত্যেকটা কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে এন্ড ফাংশন আপনাকে ওভারঅল ট্রু দিবে। এরপর আমরা অর ফাংশনে চলে যাই। ফেল করার শর্ত কি, ফেল ও আর লিখলে অর ফাংশন আসে। যে কোনো একটা 33 কম পাইতে হবে, বাংলা অথবা ইংলিশ, যে কোনো একটা 33 কম। অরের নিয়মটা হচ্ছে, অরের যদি যে কোনো একটা ট্রু হয়, যেমন ধরেন এটা কি, আমরা এটা একটু এন্টার দিই, এটা কি বলতেছে, ফলস। এইখানে ট্রু মানে হচ্ছে ফেল আর ফলস মানে হচ্ছে পাস। ঠিক আছে, ধরে নেবেন আর কি। এটা আমরা একটু দেখি এটা কেন ফলস আসলো। আগে এটা দেখি এটা কেন ট্রু আসলো। এই নিচেরটা থেকে শুরু করি, দেখেন। না, এটা দিয়ে শুরু করি। অরের নিয়মটা হচ্ছে, অরে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে আউটপুট ট্রু। বুঝতে পারছেন? যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আপনার আউটপুট ট্রু। এই কন্ডিশনটা কি আসছে, ট্রু। তারপর এই কন্ডিশনটা কি আসছে, ফলস। তাহলে একটা তো ট্রু পাইছি তাই না? একটা ট্রু তো পাইছি, আমাদের মিনিমাম একটা ট্রু দরকার। যেহেতু অর এর মধ্যে একটা কন্ডিশন ট্রু হয়ে গেছে, তাহলে এই অর ফাংশন অবশ্যই ট্রু রিটার্ন করবে। তাহলে ফলস কখন রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে হচ্ছে যখন কোনো কন্ডিশনই ট্রু হবে না। দেখেন এটাও ফলস, এইটাও ফলস, কোনোটাই ট্রু না। তাহলে দুইটা ফলস, মানে যতগুলো কন্ডিশন আছে সবগুলো যদি ফলস হয়, তখন কেবল অর ফাংশন আপনাকে ফলস রিটার্ন করবে। এটাতে কাজ আমাদের আছে, রেজাল্ট শিট করতে গেলে এটা কাজে লাগবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। তাহলে আমরা যেটা শিখলাম, এন্ড ফাংশন কখন ট্রু দেয়, যখন এন্ড ফাংশনের সকল কন্ডিশন ট্রু হয় তখন এন্ড ফাংশন ট্রু। অর ফাংশন কখন ট্রু হয়, যখন অর ফাংশনের যে কোনো একটা কন্ডিশন ট্রু হয়, তখন অর ফাংশন আমাদেরকে ট্রু দেয়, ট্রু রিটার্ন করে। এতটুকু মাথায় রাখবেন। ট্রু যদি না হয় তাহলে অটোমেটিক ফলস আসবে, ফলসের জন্য কিছু মাথায় রাখবেন। এন্ড ফাংশন হচ্ছে যখন সকল ফাংশন, এন্ড ফাংশনের ট্রু কখন আসবে, যখন এন্ড ফাংশনের সকল কন্ডিশন ট্রু হবে, তখনই কেবল এন্ড ফাংশন ট্রু দেখাবে। অর ফাংশন কখন ট্রু হবে, যখন অর ফাংশনের যখন অর ফাংশনের যে কোনো একটা কন্ডিশন ট্রু হবে, তখনই কেবল অর ফাংশন ট্রু দেখাবে। ট্রু না হলে অটোমেটিক ফলস হবে।
ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন। তাহলে আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখলাম, ইফ এর ব্যবহার, এন্ড অর এর ব্যবহার, তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম। কালকেও আমরা এগুলো নিয়ে কাজ করব। অনেকের ক্লিয়ার যদি না হয়ে থাকে তাহলে আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব, সমস্যা নেই, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। স্যার এখানে এমন করা যায় না যে আপনার ট্রু ফলস এর জায়গায় পাস ফেল দেখাবে? ওটা তো বললাম, ওটার জন্য আপনাকে ইফ ব্যবহার করতে হবে। ওইটা এখন করব না, ওটা করতে সময় লাগবে, আমাদের 7টা থেকে আরেকটা ক্লাস শুরু হবে, তো এখন করতে পারতেছি না আর কি। এটা করে তো জি আবার স্যার। বুঝাইতে হবে, বুঝাইতে সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের আজকে এই পর্যন্তই। আমরা ওয়ানের বেশি দিলে হবে না? এই কত ক্লাসে আছে? দেখেন, ইফ 45 গ্রেটার দেন যদি কত হয়, 0 হয়, তাহলে এটা হবে পজিটিভ। তাহলে হবে নেগেটিভ। ঠিক আছে, এই হলো সূত্র। গ্রেটার দেন 0 হইলে পজিটিভ, উনি লেস দেন ধরে করছে, লেস দেন ধরে করছে এর জন্য আগে নেগেটিভ লিখছে। আমি গ্রেটার দেন ধরে করছি এর জন্য আগে পজিটিভ লিখছি। এই হলো পার্থক্য, এই হলো সূত্র। ঠিক আছে, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো শেষ করি, হ্যাঁ? ভালো থাকবেন। স্যার ল্যাপটপ থেকে কিভাবে স্ক্রিন শেয়ার দিতে হয়? এই যে নিচে শেয়ার অপশনেই পাবেন, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সব জায়গায় শেয়ার শেয়ার আছে, দেখবেন মাঝে বারবার একটা শেয়ার বাটন আছে, শেয়ার দিয়ে। আচ্ছা, আমরা ক্লোজ করলাম, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।